আজকে আমরা করব এক চলক বিশিষ্ট সমীকরণ। এক চলক বিশিষ্ট সমীকরণের অনুশীলনটি সমাধান করার আগে আমরা কিছু টার্ম সম্পর্কে জেনে নিই বা কিছু সংজ্ঞা সম্পর্কে আমরা ধারণা লাভ করার চেষ্টা করি। প্রথমে আমরা জানার চেষ্টা করি গাণিতিক বাক্য সম্পর্কে। গাণিতিক বাক্য আমরা কাকে বলছি? গাণিতিক বাক্য বলছি আমরা গাণিতিক শব্দাবলীকে ক্রিয়াপদ দ্বারা যুক্ত করাকে। তো তাহলে সেটা কেমন? যেমন যদি আমরা এখানে করি যে 9 + 4 = 13 বা 3 × 2 এখানে যদি হয় 4 থেকে বড়, এভাবে করে যখন আমরা সমান চিহ্ন বা এই ধরনের বড় চিহ্ন ছোট চিহ্ন দ্বারা আমরা একটি বাক্যকে প্রকাশ করছি, তখন সেটাকে আমরা বলছি গাণিতিক বাক্য। এবং এই চিহ্নগুলোকে তখন বলছি আমরা ক্রিয়াপদ। আমরা যে সংজ্ঞায় বললাম যে গাণিতিক শব্দাবলীকে ক্রিয়াপদ দ্বারা যুক্ত করাকে, তো এগুলোকেই আমরা বলছি ক্রিয়াপদ। তো তাহলে আমরা বুঝতে পারলাম গাণিতিক বাক্য কাকে বলে। এখন গাণিতিক বাক্যের মধ্যে আবার গাণিতিক খোলা বাক্য নিয়ে আমরা এখানে কাজ করব। এখন এই খোলা বাক্য কাকে বলছি? আমরা খোলা বাক্য বলছি যখন সেখানে চলক থাকবে, অর্থাৎ কোনো চলক সম্বলিত আমরা যখন গাণিতিক বাক্য পাবো সেটাকে আমরা বলবো গাণিতিক খোলা বাক্য। অর্থাৎ যেমন x + 4 = আমরা লিখতে পারি 8। তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি x হচ্ছে চলক। চলক কি সেটি আমরা এখন একটু জানার চেষ্টা করি। চলক হচ্ছে যে প্রতীক, এটি যদি আমরা একটি প্রতীক চিন্তা করি, যে প্রতীক দ্বারা আমরা নির্দিষ্ট সেটের কোনো সংখ্যাকে বোঝাবো তখন সেটাকে আমরা বলবো চলক। বা আরও সাধারণভাবে যখন আমরা বলতে চাইলে আমরা বলতে পারি যে যার মান আমরা আসলে বের করব, যার কারণে সমীকরণের মান পরিবর্তিত হতে পারে, সেটাকে আমরা কি বলছি? চলক বলছি। আর সমীকরণটা কি? যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন থাকবে, সমান চিহ্ন থাকবে এবং চলক থাকবে, এই ধরনের এসব সব কিছু মিলে গঠিত কি গাণিতিক বাক্যকে আমরা বলবো সমীকরণ। অর্থাৎ আমরা যদি বলি 2x + 3 = আমরা যদি লিখি 8, তাহলে এখানে দেখতে পাচ্ছি গুণ চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন রয়েছে, সমান চিহ্ন অবশ্যই থাকতেই হবে। আর এখানে চলক আমরা দেখতে পাচ্ছি, তাহলে চলক থাকতে হবে, সমান চিহ্ন থাকতে হবে এবং প্রক্রিয়া চিহ্ন যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু একটা থাকবে। তাহলে সেখানেই আমরা কি বলছি? এখানে সমীকরণ বলছি। তো এখন সমীকরণের মূল কি? সমীকরণের মূল হচ্ছে যে মানের কারণে সমীকরণের দুই পাশে অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে যাবে তাকে আমরা কি বলছি? সমীকরণের মূল। অর্থাৎ চলকের মানটাকে বের করলে আমরা বলতে পারবো যে সেটা সমীকরণের মূল। এখন সমীকরণের সমাধানগুলো আমরা কিভাবে করব? সমীকরণের সমাধান করাকে আমরা এখানে বলছি আসলে এই যে চলকের মান বের করা। তো এই মোটামুটি ধারণা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা আরেকটি টার্ম সম্পর্কে জানবো, যেটি হচ্ছে অভেদ। অভেদ কি? অভেদ হচ্ছে যখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি সমীকরণের দুই পাশেই কি রয়েছে? মান রয়েছে। সমীকরণে কিন্তু এমনটা হতে পারে যে 2x + 3 = 0, অর্থাৎ দুই পাশে না থেকে এক পাশে আমার কি থাকতে পারে? পদ থাকতে পারে, আরেক পাশে শূন্য থাকতে পারে। কিন্তু অভেদে কি হয়? দুই পাশেই কি থাকে? রাশি থাকে এবং দুই পাশেই থাকবে, মাত্রা সমান থাকবে। এটি আমাদেরকে মনে রাখতে হবে। আমরা এখানে শূন্য দিতে পারবো সমীকরণে, কিন্তু অভেদের ক্ষেত্রে দুই পাশেই মাত্রা সমান থাকতে হবে। তাহলে আমরা সমীকরণের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি কি রয়েছে? ঘাত রয়েছে। কিছু নেই মানে কি? এক। তাহলে আমরা এই অনুশীলনীতে এক ঘাত বিশিষ্ট অর্থাৎ চলকের ঘাত যখন এক থাকবে সেই ধরনের সমীকরণের আমরা কি করব? সমাধান করব। তো অভেদ নিয়ে আমরা আর বেশি কিছু আলোচনা আপাতত করছি না। এই এখন সমীকরণের সমাধান করার ক্ষেত্রে আমরা কিছু বেসিক জিনিস মনে রাখবো, যে সমীকরণের দুই পাশে যদি আমরা একই জিনিস যোগ করি সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না। যদি আমরা একই জিনিস বিয়োগ করি, কিছু একটা দুই পাশে যদি একই কিছু বিয়োগ করি, তাও আমার কি হবে না? সমীকরণের মানের পরিবর্তন হবে না। দুই পাশে একই সংখ্যা বা একই রাশি গুণ করলেও কোনো সমস্যা নেই, একই থাকবে, এবং ভাগ করলেও এদের কোনো পরিবর্তন থাকবে না। মনে রাখতে হবে এক পাশে শুধুমাত্র আমরা যদি যোগ করি তাহলে হবে না, আমাদেরকে দুই পাশেই যোগ করতে হবে যাতে মান অপরিবর্তিত থাকে। বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে একই কাজ আমাদের করতে হবে। তো তাহলে এই ধরনের সমস্যাগুলো নিয়েই আমাদের এই অনুশীলনী সমাধান। তাহলে আমরা সরাসরি সমস্যার সমাধানে চলে যাই। এখানে দেখা যাচ্ছে ay/b - by/a = a² - b²। এখানে আরেকটি কথা বলে রাখা জরুরি যে এখানে সমীকরণের চলক আমরা কাকে ধরবো? এখানে তো অজ্ঞাত রাশি আমরা চলক ধরবো, কিন্তু এখানে এ চলক হবে না ওয়াই চলক হবে। সাধারণত বীজগণিতে আমরা এক্স, ওয়াই, জেড এদেরকে চলক হিসাবে চিন্তা করি। এ, বি, সি থাকলে সেগুলোকে আমরা ধ্রুব পদ হিসাবে চিন্তা করে থাকি। তাহলে আমাদের চলক এখানে ধরে নিতে হবে ওয়াই, এ বি না, এখানে ধরে নিতে হবে জেড। তাহলে এভাবে করেই আমরা সমাধানে চলে যাই। তো তাহলে এখানে বা দিয়ে আমরা কি করব? আমরা সাধারণভাবে
করার জন্য এখানে প্রথমে লসাগু করে দিতে পারি। তাহলে এ এবং বি এর লসাগু হবে এ বি। আমরা কি জানি হর দিয়ে ভাগ করতে হয়, লব দিয়ে গুণ করতে হয়। তাহলে এ বি কে আমরা যদি বি দ্বারা ভাগ করি তাহলে থাকবে এ, তাহলে এ ইন্টু এ ওয়াই অর্থাৎ এ স্কোয়ার ওয়াই মাইনাস এ বিকে এ দ্বারা ভাগ করে থাকবে বি, তাহলে বি ইন্টু বি ওয়াই অর্থাৎ বি স্কোয়ার ওয়াই ইকুয়ালস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা আমরা এখন কি পাবো, আমরা এখন যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উপরে ওয়াই দুটি পদ থেকে কমন যায়, তাহলে ওয়াই কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ বি ইকুয়ালস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, আমরা করতে পারি এটি উপরে অর্থাৎ গুণ অবস্থায় রয়েছে, এটি নিচে নেমে যাবে, এটি নিচে রয়েছে, এটি উপরে চলে যাবে যদি আমরা আর গুণনের মতো করেও চিন্তা করি। তাহলে ওয়াই ইকুয়ালস কি আসবে, ওয়াই ইকুয়ালস আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এই এ বি উপরে চলে আসবে ইন্টু এ বি, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে নেমে আসবে। তাহলে সুতরাং আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি যদি করে ফেলি তাহলে কি আসবে, সুতরাং ওয়াই ইকুয়ালস এ বি। তাহলে আমরা সমীকরণের সমাধান পেয়ে গেলাম, অর্থাৎ ওয়াই এর মান পেয়ে গেলাম, ওয়াই ইকুয়ালস এ বি। এরপরে 2 নম্বর সমস্যাতে আমরা চলে যাই। এখানে কি বলা হচ্ছে, জেড প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস টু ইকুয়াল জেড মাইনাস ফোর ইন্টু জেড প্লাস টু। তাহলে আমরা কিভাবে সমাধান করব, আমরা এইসব সবগুলোতে কিন্তু বা দিব, কোনো কারণে যদি আমাদের না দেই আপনারা কিন্তু দিয়ে নেবেন। তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা সরাসরি গুণ করে দিতে পারি। তাহলে কি আসবে এখান থেকে, জেড ইন্টু জেড অর্থাৎ জেড স্কোয়ার, জেড ইন্টু কি হবে এখানে মাইনাস টু অর্থাৎ মাইনাস টু জেড প্লাস জেড মাইনাস টু। একইভাবে এখানেও যদি গুণ করে দিই তাহলে জেড ইন্টু জেড জেড স্কোয়ার, এরপর জেডের সাথে প্লাস টু অর্থাৎ টু জেড, এরপরে মাইনাস ফোর ইন্টু জেড অর্থাৎ মাইনাস ফোর জেড, এরপর মাইনাস ফোর ইন্টু মাইনাস প্লাস টু অর্থাৎ মাইনাস এইট। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা চলকগুলোকে এক পাশে নিয়ে আসতে পারি, সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে রেখে দিতে পারি। তাহলে জেড স্কোয়ার এখানে মাইনাস টু জেড প্লাস জেড অর্থাৎ কী হবে মাইনাস জেড, এই জেড স্কোয়ার এখানে আসলে কি হবে মাইনাস জেড স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ফোর জেড অর্থাৎ কি মাইনাস টু জেড এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস টু জেড। এখানে ছিল মাইনাস এইট আর এই মাইনাস টুটা এদিকে গেলে কি হবে প্লাস টু। এখন কি হচ্ছে, এখন আমরা দেখতে পাচ্ছি জেড স্কোয়ার চলে যাচ্ছে, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি প্লাস টু জেড মাইনাস জেড অর্থাৎ দুইটা জেড থেকে একটা জেড গেলে থাকবে শুধু জেড, আর এখান থেকে মাইনাস এইট প্লাস টু অর্থাৎ মাইনাস সিক্স। সুতরাং আমরা পেয়ে গেলাম সমাধান জেড ইকুয়ালস মাইনাস সিক্স। এর পরের সমস্যাটিতে আমরা সরাসরি এভাবে করব না, যে এখানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ এভাবে করে লসাগু করে করব না। আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই 25 যে রয়েছে একে আমরা দুইটা ভাগে ভাগ করে লিখব। কিভাবে এই দুইটা ভাগে ভাগ করার একটা সাধারণত নিয়ম রয়েছে, সেটা কেমন, আমরা যে কাজটি করব সেটি হচ্ছে প্রথমে এখানে যে 25 রয়েছে এই 25কে এখানে যে চলক দেখতে পাচ্ছি চলকের সহগ দ্বারা ভাগ করব 25কে। এই ভাগ করার পরে কি হবে, ভাগ করার পরে ভাগফলকে আমরা কি করব এখানের প্রত্যেকটি চলক দ্বারা আলাদা আলাদা করে গুণ করব। সেটা কেমন, যেমন 25কে 5 দ্বারা ভাগ করলে হবে 5, তাহলে 5কে 2 দ্বারা গুণ করলে হবে 10, আবার 25কে 5 দ্বারা ভাগ করলে হবে 5, 5কে 3 দ্বারা গুণ করলে হবে 15। তাহলে এই 25কে 2 ভাগে ভাগ করলে হবে 10 এবং 15 অর্থাৎ 25। সেটি কেমন, যেমন এটিকে আমরা কিভাবে লিখতে পারি, 4 ডিভাইড বাই 2x প্লাস 1 প্লাস 9 ডিভাইড বাই 3x প্লাস 2। কী বলেছি আমরা, প্রথমে 25কে 5 দ্বারা ভাগ করলে হবে 5, 5কে 2 দ্বারা গুণ করলে হবে 10 অর্থাৎ 10 ডিভাইড বাই 5x প্লাস 4 লিখলাম। এরপরে বাকিটা হবে কত, 25কে 5 দ্বারা ভাগ করলে 5, 5কে 3 দ্বারা গুণ করলে হবে 15 অর্থাৎ 10 আর 15 25, অর্থাৎ এতে কোনো আমাদের কি হচ্ছে না, মানের পরিবর্তন ঘটছে না। এখন আমরা কি করতে পারি, এখন আমরা দুটি নিয়ে কাজ করতে পারি, যেমন 4 এখানে 2x প্লাস 1 মাইনাস এখানে কি হবে, আমরা এখানে 10কে এই পাশে নিয়ে আসলাম 5x প্লাস 4, ঠিক একইভাবে এখানে 15 ডিভাইড বাই 5x প্লাস 4, এখানে মাইনাস 9কে এই পাশে নিয়ে আসলাম 3x প্লাস 2। বা আমরা এখন কি করতে পারি, আমরা এখন লসাগু করতে পারি, তাহলে 2x প্লাস 1 5x প্লাস 4, এখানে এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ 2x প্লাস 1 চলে যাবে, তাহলে 5x প্লাস 4 এর সাথে 4 গুণ হবে, আমরা সরাসরি গুণ করে দিই 5x প্লাস 4 অর্থাৎ কি হবে, প্রথমে 20x আবার 4 প্লাস 4 অর্থাৎ প্লাস 16। একইভাবে এখানে 5x প্লাস 4 চলে যাবে, তাহলে
10 ইন্টু 2x অর্থাৎ মাইনাস 20x, যেহেতু এখানে মাইনাস রয়েছে এটি আমাদের মাথায় রাখতে হবে, বা প্রয়োজনে আমরা এক লাইন বাড়িয়ে করব। আবার এখানে 1 ইন্টু 10 অর্থাৎ 10, আর এখানে মাইনাসের কারণে হয়ে যাবে মাইনাস 10। ঠিক একইভাবে এখানে কি হবে 5x প্লাস 4, এখানে হবে 3x প্লাস 2। তো 5x প্লাস 4, 5x প্লাস 4 চলে গেলে এখানে হবে 3x প্লাস 2 এর সাথে 15 গুণ, অর্থাৎ 3 15 45 অর্থাৎ 45x, আর এখানে হবে 15 2 গুণে 30 মাইনাস এখানে 3x প্লাস 2 চলে গেলে এখানে হবে 5 নং 45x, আবার হবে 4 নং মাইনাস 36। এখন আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি কি হচ্ছে, এখানে এই 20x চলে যাচ্ছে, 16 থেকে 10 গেলে হবে 6, আর এখানে 2x প্লাস 1 ডিভাইড এখানে 5x প্লাস 4। এখানে একইভাবে 45x চলে যাচ্ছে, এখানে হবে মাইনাস 6, আর এখানেও 5x প্লাস 4 ইন্টু 3x প্লাস 2। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশেই কি রয়েছে, 6 রয়েছে। আমরা কি বলেছি, একই সংখ্যা দ্বারা বা একই রাশি দ্বারা যদি আমরা গুণ ভাগ করি তাতে সমীকরণের মানের কোনো পরিবর্তন ঘটবে না। আমরা এখন কি করতে পারি, 6 দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে আমরা 6 দ্বারাও ভাগ করতে পারি, আবার 5x প্লাস 4 দুই পাশে রয়েছে, 5x প্লাস 4 দ্বারাও কি করে দিতে পারি, গুণ করে দিতে পারি। তো আলটিমেটলি আমরা কি করতে পারি, আলটিমেটলি আমরা 5x প্লাস 4 ডিভাইডেড বাই 6 দ্বারা কি করে দিতে পারি, গুণ করে দিতে পারি। তাহলে কি হবে, যখন চিন্তা করুন এখানে যদি 5x প্লাস 4 ডিভাইড বাই 6 দ্বারা গুণ করি, তাহলে এই 5x প্লাস 4 এই 5x প্লাস 4 চলে যাবে, এই 6 কাটাকাটি চলে যাবে, উভয় পক্ষে কিন্তু একই কাজ হবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, তখন 6 চলে গিয়ে থাকবে 1, এখানে থাকবে 2x প্লাস 1, এখানে হবে মাইনাস 1, এখানে হবে 3x প্লাস 2। আমরা কি লিখব, উভয় পক্ষে 5x প্লাস 4 ডিভাইড বাই 6 দ্বারা কি করে, গুণ করে। তো তাহলে এখন আমাদের কাজ সহজ হয়ে গেল, কোনাকুনি গুণ করে দিই, 3x প্লাস 2 ইকুয়ালস মাইনাস 2x মাইনাস 1। তাহলে এক পাশে নিয়ে আসি, 3x প্লাস 2x ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস 2। বাকি পাচ্ছি আমরা 5x ইকুয়ালস পাচ্ছি মাইনাস 3, সুতরাং x ইকুয়ালস আমরা পাচ্ছি মাইনাস 3/5। এর পরের সমস্যাটিতে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে x প্লাস 1 এর সাথে x প্লাস 2 আনতে পারি, x প্লাস 3 এর পাশে x প্লাস 4কে নিয়ে যেতে পারি। তাহলে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগগুলো করাটা, আমাদের হিসাব করাটা একটু সহজ হবে। কেমন, আমরা করতে করতেই দেখি। তাহলে এখানে x প্লাস 1, এখানে মাইনাস 1 ডিভাইড বাই x প্লাস 2 ইকুয়ালস এখানে 1 বাই x প্লাস 3 মাইনাস 1 বাই x প্লাস 4। এখন আমরা লসাগু করে ফেলি, তাহলে x প্লাস 1 ইন্টু x প্লাস 2। তো কী হবে, এখানে x প্লাস 2 হবে, যেহেতু x প্লাস 1 ভাগ হয়ে যাবে, আর এখানে মাইনাস কী হবে, x মাইনাস কী হবে 1। ঠিক একইভাবে এখানে কি হবে, x প্লাস 3 x প্লাস 4। তো তাহলে এখানে কি হবে, x প্লাস 3 কাটাকাটি চলে গিয়ে x প্লাস 4 থাকবে, আর এখানে হবে মাইনাস x মাইনাস 3। তো আমরা কি বলেছিলাম, আমাদের হিসাব করাটা সুবিধা হবে কীভাবে, x চলে যাবে এখানে প্লাস 2 মাইনাস 1, অর্থাৎ 1 ডিভাইড বাই x প্লাস 1 ইন্টু x প্লাস 2, আর এখানে ঠিক একইভাবে x চলে গিয়ে প্লাস 4 মাইনাস 3, অর্থাৎ 1 ডিভাইড বাই x প্লাস 3 x প্লাস 4। তো আমরা আরও সহজভাবে এখন করে ফেলতে পারি, এখানে x প্লাস 3 ইন্টু x প্লাস 4 ইকুয়ালস x প্লাস 1 ইন্টু x প্লাস 2। আমরা কি করলাম, আর গুণন করলাম। এখন আমরা কি করতে পারি, এদেরকে গুণ করে দিতে পারি। তাহলে এখানে হবে x স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12, এখানে হবে x স্কোয়ার প্লাস x প্লাস 2x প্লাস 2। সবগুলোকে আমরা এক পাশে না নিয়ে এসে চলকগুলোকে এক পাশে নিয়ে আসি, x স্কোয়ার প্লাস 4x আর 3x মিলে 7x একসাথে লিখলাম, আর এখানে প্লাস 12কে ওই পাশে নিয়ে যাব, এই পাশ থেকে নিয়ে আসি x স্কোয়ার, এখানে কি হবে প্লাস 3xটা এই পাশে কি আসবে, মাইনাস 3x হিসেবে আসবে। তাহলে এখানে ছিল প্লাস 2 আর এখানে মাইনাস 12। তো কি হচ্ছে, x স্কোয়ার চলে যাচ্ছে 7x মাইনাস 3x অর্থাৎ 4x ইকুয়ালস আমরা কত পাচ্ছি, মাইনাস 10 পাচ্ছি। এখন আমরা কি করব, এখানে এই 4কে নিচে নামিয়ে দিব, অর্থাৎ ভাগ হয়ে যাবে। তাহলে x ইকুয়ালস টু কী হবে, মাইনাস 10/4। 2 দ্বারা ভাগ করলে এখানে 2 আর এখানে হবে 5। তাহলে সুতরাং x ইকুয়ালস আমরা পাবো কত, মাইনাস 5/2। এখন আমরা 5 নম্বর সমস্যায় কি করব, ঠিক একইভাবে আমরা এরকম একটি সমস্যার সমাধান করেছিলাম, 2 ভাগ করে ফেলেছিলাম। এখানেও আমরা একই কাজ করব, 2টা ভাগে ভাগ করব, a এবং b। কারণ এখানে সংখ্যা নেই, আমরা ওইভাবে আর ভাঙছি না, যেভাবে আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম।
তাহলে এখানে কি করতে পারি, a ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি ইকুয়ালস আমরা লিখতে পারি a ডিভাইড বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস যেহেতু রয়েছে এখানে প্লাস দিলাম বি ডিভাইড বাই এক্স মাইনাস এ মাইনাস বি। আমরা কিন্তু আবার লসাগু করলে ঠিক আগের জায়গায় ফিরে যেতে পারবো। তো এখন আমাদের কাছে কি আমরা দুটি নিয়ে কাজ করব। তাহলে এ এর সাথে এ কে নিয়ে আসবো, এই বি এর সাথে বি কে নিয়ে যাব। কি হবে তাহলে এক্স, তাহলে হবে এ ডিভাইড বাই এক্স মাইনাস এ মাইনাস এ ডিভাইড বাই এক্স মাইনাস এ মাইনাস বি। ঠিক একইভাবে হবে বি ডিভাইড বাই এক্স মাইনাস এ মাইনাস বি, আর এটি এ পাশে চলে গিয়ে হবে বি ডিভাইড বাই এক্স মাইনাস বি। এখন আমরা কি পাবো, লসাগু করলে ঠিক একইভাবে এক্স মাইনাস এ মাইনাস বি, এখানে এক্স মাইনাস এ। তো এখানে এক্স মাইনাস এ কাটাকাটি চলে গিয়ে এখানে কি থাকবে, এর সাথে এগুলো গুণ হবে। তো আমরা এ ইন্টু লিখতে পারি এক্স মাইনাস এ মাইনাস বি আপাতত, এখানে মাইনাস এ ইন্টু কী হবে, এক্স মাইনাস এ মাইনাস বি চলে গিয়ে থাকবে এক্স মাইনাস এ। এখন আমরা কি পাচ্ছি এখান থেকেও একইভাবে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, এখানেও একই কাজই কিন্তু হবে। তাহলে বি এর সাথে প্রথমে কি গুণ হবে, এক্স মাইনাস বি মাইনাস আবার বি এর সাথে কি গুণ হবে, এক্স মাইনাস এ মাইনাস বি। তো এখন আমরা কি করতে পারি, দুই পাশেই কি রয়েছে, এ রয়েছে, তাহলে আমরা এ কমন নিলে কি পাবো, এখানে যেগুলো রয়েছে সেগুলোই এক্স মাইনাস এ মাইনাস বি। এখানে কি হবে, যেহেতু এ কমন নিয়েছে এখানে এ মাইনাসগুলো আমাদেরকে ধরতে হবে, আনতে হবে। তাহলে এই যে যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে ফেলতাম তাহলে কি হতো, প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাসে প্লাস এ, এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ। ঠিক একইভাবে এখানেও যদি আমরা বি কমন নিই তাহলে এখানে থাকবে এক্স মাইনাস বি, এখানে এই চিহ্নগুলো বদলে যাবে মাইনাসের কারণে, তাহলে মাইনাস এক্স প্লাস এ প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। একটু বুঝে বুঝে করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এক্স চলে যাবে, এ চলে যাবে, থাকবে কে, মাইনাস বি। তাহলে মাইনাস বি এর সাথে এ গুণ হলে কী হবে, মাইনাস এ বি ডিভাইড বাই এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স চলে যাবে, এখানে বি চলে যাবে, থাকবে কি এ। তাহলে এ বি ডিভাইড বাই এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি। তাহলে এ বি আমরা কেটে ফেলতে পারি, এক্স মাইনাস এ মাইনাস বিও আমরা কেটে ফেলতে পারি। অর্থাৎ আমরা কি করব, এখানে বলবো যে এখানে যেহেতু কাটাকাটি করার জন্য তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি উপরে আনতে হবে, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি। এ বি যেহেতু কাটবো তাহলে নিচে আনতে হবে এ বি, তাহলে এ বি। তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই এ বি দ্বারা কী করলাম আমরা, উভয় পক্ষে গুণ করব, গুণ করে। তাহলে এখানে কি থাকবে, এ বি চলে গেলে থাকবে -1, এখানে এক্স মাইনাস এ মাইনাস বি চলে গিয়ে থাকবে এক্স মাইনাস এ। ঠিক একইভাবে এ বি চলে গেলে থাকবে 1, এক্স মাইনাস এ মাইনাস বি চলে গিয়ে থাকবে এক্স মাইনাস বি। তাহলে আমরা কি পাবো এখান থেকে, সাইড নোট আমরা এখানেই দিলাম। এরপরে তাহলে আমরা কোনাগুনি গুণ করে দিলে কি পাবো, আমরা পাবো এক্স মাইনাস এ ইকুয়ালস মাইনাস এক্স প্লাস বি। তাহলে এখানে কি হবে, এক্স প্লাস এক্স ইকুয়ালস এ প্লাস বি। তাহলে আমরা পাচ্ছি 2x ইকুয়ালস এ প্লাস বি। তাহলে সুতরাং x ইকুয়ালস আমরা পাচ্ছি এ প্লাস বি ডিভাইডেড বাই 2। এর পরবর্তী সমস্যাটি সমাধান করার জন্য আমরা একটু ট্রিকি কাজ করব। সেটি কেমন, সেটি হচ্ছে আমরা চেষ্টা করব এখান থেকে উপরে সবগুলোকে একই তৈরি করার জন্য। অর্থাৎ এখানে এক্স মাইনাস এ রয়েছে, এখানে এক্স মাইনাস বি রয়েছে। আমরা যদি এক্স মাইনাস এ মাইনাস বি করতে পারি সবগুলোতে তাহলে আমাদের একটি সুবিধা হয়। যেমন এখানে যদি আমরা -1 আনি তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি হবে, এখানে যদি -1 আনি তাহলে এখানেও এক্স মাইনাস এ মাইনাস বি হবে। আর এখানে যদি আমরা 2 আনি তাহলে কি হবে, 2a 2b হবে, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি হবে। তাহলে ব্যাপারটি কেমন, ব্যাপারটি হবে এখানে এক্স মাইনাস এ ডিভাইড বাই বি মাইনাস 1 করতে পারি, প্লাস এক্স মাইনাস বি ডিভাইড বাই এ -1 করতে পারি। এখন দুই পাশে যেহেতু -1 নিয়ে এসেছে অর্থাৎ -2a এনেছি, তাই আমরা কি করব, এখানে এক্স মাইনাস 3a মাইনাস 3b প্লাস 2 করে দিতে পারি। তাহলে আলটিমেটলি কিন্তু আমার সমীকরণের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আমি দেখাচ্ছি এখানে -1 -2 যেহেতু হয়েছে +2 করে এদেরকে বাদ দিয়ে দিয়েছি। কিন্তু আমার আসল উদ্দেশ্য কি, এদেরকে একটু সিস্টেমে আনা। যেমন কি এখন কি হবে, এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস এখানে কি হবে এক্স মাইনাস বি মাইনাস এ প্লাস এখানে কি হবে এ প্লাস বি, এখানে হবে এক্স মাইনাস 3a মাইনাস 3b, এখানে 2 দ্বারা গুণ হয়ে গেলে কি হবে +2a প্লাস 2b। তাহলে আমাদের কাজটা কি হলো, আমরা কি করতে চেয়েছি, আমরা এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই বি
প্লাস এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস এখানে দেখুন এক্স মাইনাস 3a থেকে 2a তাহলে মাইনাস এ, 3b থেকে 2b গেলে এখানে মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস বি। তাহলে দেখতে পাচ্ছি আমরা উপরে সবগুলো লব একই হয়ে গেল। তাহলে আমরা এদেরকে কমন নিয়ে ফেলতে পারি। আমরা কি লিখতে পারি এক্স মাইনাস এ মাইনাস বি, আর এখানে লিখতে পারি 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস বি ইকুয়ালস 0। এখন এখানে কি কোনো চলক রয়েছে? নেই। তাহলে এটি চলক বর্জিত রাশি বলে এর মান কি হবে? এর মান শূন্য হতে পারবে না। আমরা কি জানি, দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের পৃথক পৃথকভাবে তাদের মান শূন্য হবে। আর যেহেতু এটি চলক বর্জিত তাহলে এর মান শূন্য হবে না। সুতরাং এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস টু 0 হবে। এখানে আমরা কি লিখব? 1/a প্লাস 1/b প্লাস 1/a প্লাস বি নট ইকুয়ালস 0, যেহেতু চলক বর্জিত, অর্থাৎ এখানে কোনো চলক নেই, এর মান বের করা সম্ভব না। তাহলে সুতরাং এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস 0 বা এক্স ইকুয়ালস এ প্লাস বি। সুতরাং এক্স এর মান আমরা পেয়ে গেলাম এ প্লাস বি। এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা খুব সাধারণভাবে করব এক পাশে নিয়ে এসে। তাহলে এখানে লিখতে পারি এক্স মাইনাস এ ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি ডিভাইড বাই এস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একই করা যায় কিনা। অর্থাৎ এক্স মাইনাস এ ডিভাইড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি হবে? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে মাইনাস কমন নেওয়া আর এই মাইনাসের সাথে গুণ করে দিই, একই কথা। অর্থাৎ এখানে তখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এক্স মাইনাস বি ইকুয়ালস টু তখন হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ব্যাপারটি কেমন? যখন আমরা এখান থেকে কি ছিল, এখানে মাইনাস ছিল আর এখানে আমরা মাইনাস কমন নিব, তখন কি হবে? এক্স মাইনাস বি ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এই মাইনাসের সাথে এই মাইনাস কী হয়ে যায়? সরাসরি আমরা গুণ করে দিতে পারি। আমাদের হিসাবে কিন্তু তেমনটিই দাঁড়ায়। তো তাহলে আমরা সরাসরি এই লাইনেই করে ফেললাম। এটি আপনারা মাথায় রাখতে পারেন শর্টকাট হিসাবে। তো তাহলে এখন কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের কি হয়ে যাবে? লসাগু হয়ে যাবে, যেহেতু একই। আর যেহেতু আমাদের হর একই, তাহলে লবের কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবে বসে যাবে। এগুলো সবগুলোই ইকুয়ালস 0। তাহলে বা আমরা কি পাচ্ছি এখান থেকে? এখান থেকে পাচ্ছি 2x, এখান থেকে কি পাচ্ছি আমরা? মাইনাস এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস 0। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি কোনাকুনি যদি গুণ করে শূন্যর সাথে যাই গুণ হোক না কেন শূন্যই হবে, নিচে কিছু নাই, মানে কি সবসময় 1ই থাকে। তাহলে এখানে সরাসরি আমরা কি লিখতে পারি? বা 2x মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে বা 2x ইকুয়ালস এ প্লাস বি, সুতরাং x ইকুয়ালস এ প্লাস বি ডিভাইড বাই 2। আমরা x এর মান পেয়ে গেলাম। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশি কিছু আমাদের করতে হবে না, শুধুমাত্র যেহেতু z এর মান বের করতে হবে। তো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একদম সহজভাবেই, এখানে দেখতে পাচ্ছি 3 প্লাস রুট 3 ইন্টু জেড, এখানে প্লাস 2কে আমরা সরিয়ে ফেলি, 5 প্লাস 3 রুট 3 মাইনাস 2। বা আমরা এখন কি পাচ্ছি এখান থেকে? আমরা পাচ্ছি এখান থেকে 3 প্লাস রুট 3 ইন্টু জেড, আর এখানে পাচ্ছি এখানে 5 থেকে 2 গেলে হবে 3 প্লাস 3 রুট 3। এখন আমাদের কাজ কি? এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে 3 কমন নিতে পারবো। এখানে আমরা কি করব? আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে 3 প্লাস রুট 3 দেখতে পাচ্ছি ইন্টু জেড, এখানে আমরা কমন ফেলার জন্য কি করতে পারি? এখান থেকে আমরা রুট 3 কমন নিতে পারি। রুট 3 যদি কমন নিই তাহলে কি দাঁড়াবে? এখান থেকে 3 মানে কি? 3 মানে হচ্ছে রুট 3 ইন্টু রুট 3। তাহলে রুট 3 যদি কমন নিই তাহলে এখানে থাকবে আর রুট 3, আর এখানে থাকবে প্লাস 3। আশা করি বুঝতে পেরেছেন। কারণ আমরা এখানে কি বলেছি? 3 এর জায়গায় আমরা রুট 3 ইন্টু রুট 3 লিখতে পারি, তাহলে একটি রুট 3 নিয়ে ফেলে আরেকটি রুট 3 থাকবে, আর এখান থেকে রুট 3 নিয়ে ফেলে আর থাকবে 3। এখন আমাদের কমন চলে আসছে, তাহলে জেড ইকুয়ালস টু কী হবে? রুট 3 ইন্টু 3 প্লাস রুট 3 ডিভাইড বাই 3 প্লাস রুট 3। তাহলে কাটাকাটি চলে গেলে সুতরাং জেড ইকুয়ালস টু আমরা কী পাবো? রুট 3। আমাদেরকে বলছে সমাধান সেট নির্ণয় করতে। সমাধান সেট নির্ণয় করার জন্য আমাদের সব কিছুই একইভাবেই করব, শুধুমাত্র আমাদেরকে একে কিসে দেখাতে হবে? সমাধান সেট আকারে দেখাতে হবে। অর্থাৎ এস ইকুয়ালস টু দিয়ে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আনসারটাকে দেখাতে হবে, অর্থাৎ সেট আকারে দেখাতে হবে। এস না দিলেও আমাদেরকে সেট আকারে আনসার লিখতে হবে।
তো এখানে আমরা আগে সমাধান করে ফেলি। কিভাবে সমাধান করব? চলককে এক পাশে নিয়ে যাবে, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাব। তো এখানে কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে 2x মাইনাস 3x ইকুয়ালস টু পাচ্ছি -4 মাইনাস 3√3 মাইনাস √2। তো এখান থেকে পাচ্ছি -x ইকুয়ালস টু এখানে পাচ্ছি আমরা কত, যেভাবে রয়েছে এখানে -4, এখানে 3√2 অর্থাৎ 3টে √2, আরও এখানে আরেকটা √2 অর্থাৎ -4√2, বা এখান থেকে -x ইকুয়ালস টু কি কমন নিতে পারি? 4 কমন নিতে পারি। 4 কমন নিলে কি থাকবে এখান থেকে? 1, আর এখানে থাকবে +√2। তাহলে এখানে মাইনাস মাইনাস চলে গেলে কি থাকবে? সুতরাং x ইকুয়ালস টু 4 × 1 + √2। আর তাহলে সমাধান সেট কী হবে? সুতরাং সমাধান সেট s ইকুয়ালস টু এখানে 4 × 1 + √2 সেকেন্ড ব্র্যাকেটে দেখাতে হবে। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি এগুলো খুব সহজভাবে আমরা করতে পারবো। তো তাহলে এখানে আমরা কি করব? এখানে 1/x-টাকে রেখে দিয়ে আমরা বাকিগুলোকে যদি এক পাশে সরিয়ে ফেলি তাহলে এখানে কি হবে? এখানে হবে 2/x - 1 মাইনাস 1/x + 1। কেন করলাম? যাতে এখানে কি হয়? a² - b² এর একটি সূত্র পড়ে। তাহলে 1/x ইকুয়ালস এখানে কি হবে? x + 1 × x - 1। এখানে x - 1 চলে গেলে থাকবে x + 1 × 2 অর্থাৎ 2x + 2 মাইনাস এখানে x + 1 x + 1 চলে গেলে থাকবে x - 1, তাহলে এখানে -x + 1, কারণ মাইনাসের কারণে প্লাসে মাইনাসে -x, মাইনাসে মাইনাসে +1। আপনারা চাইলে এক লাইন বাড়িয়ে করতে পারেন, অর্থাৎ মাইনাস ইন্টু x - 1 করতে পারেন, তখন -x + 1ই আসবে। তাহলে এখানে 1/x ইকুয়ালস তাহলে কি দাঁড়াবে? 2x থেকে x গেলে শুধু x, আর এখানে +2 + 1 অর্থাৎ +3, x + 1 x - 1। তো আমরা কি পাচ্ছি এখান থেকে? x² - 1 পাবো। তাহলে এখানে কোনাকুনি আমরা যদি গুণ করে দিই তাহলে কি পাবো? এখান থেকে পাবো x² + 3x, আর এখান থেকে পাবো x² - 1। বা আমরা কি পাচ্ছি? x² - x², এখান থেকে +3x, আর এখানে -1 রেখে দিলাম। তো x² চলে গেলে এখানে থাকবে 3x ইকুয়ালস -1, সুতরাং x ইকুয়ালস আমরা কী পাবো? -1/3। তাহলে সমাধান সেটকে আমরা কি লিখবো? -1/3। এর আগেও এই ধরনের একটি সমস্যার সমাধান আমরা করেছি, কি দিয়ে? a আর b দিয়ে, অর্থাৎ m-কে আলাদা করব, n-কে আলাদা করব আমরা। তো কিভাবে করব? এখানে m/m - x প্লাস n/n - x ইকুয়ালস টু কী হবে? এখানে m/m প্লাস n - x প্লাস n/m প্লাস n - x। এখন আমরা কি করেছিলাম? m আর m এক পাশে, n আর n এক পাশে নিয়ে আসবো। তাহলে m/m - x মাইনাস m/m প্লাস n - x। এখানে n/m প্লাস n - x মাইনাস n/n - x। বা আমরা এখন লসাগু করে দিব m প্লাস n - x, এখানে m - x। আমরা এখন কি করব? হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে m - x চলে যাবে, তাহলে m ইন্টু m প্লাস n - x মাইনাস m ইন্টু কী হবে? m - x। ঠিক একইভাবে এখানেও m প্লাস n - x ইন্টু n - x, তাহলে এখানে কি হবে? m প্লাস n - x চলে গিয়ে থাকবে n ইন্টু n - x মাইনাস n ইন্টু কী হবে? m প্লাস n - x। তো আমরা কি করেছিলাম? আমরা এখান থেকে m কমন নিলে থাকে m প্লাস n - x মাইনাস m প্লাস x ডিভাইড বাই m প্লাস n - x m - x। ঠিক একইভাবে এখানেও কি করেছিলাম? n কমন নিলে n - x মাইনাস m মাইনাস n প্লাস x। তাহলে এখানে m প্লাস n - x ইন্টু n - x। এখানে আমরা কি দেখেছিলাম? m চলে যাবে, x চলে গিয়ে থাকবে m n। তাহলে m n ডিভাইড বাই m প্লাস n - x ইন্টু m - x। ঠিক একইভাবে এখানে কি যাবে? n চলে যাবে, x চলে গিয়ে থাকবে মাইনাস m ইন্টু n অর্থাৎ মাইনাস m n। এখানেও m প্লাস n - x ইন্টু n - x। তো আমরা কি করেছিলাম? এখানে m প্লাস n - x কাটাকাটি করবো, সে নিচে রয়েছে তাই উপরে দিয়ে গুণ করলে কাটাকাটি যাবে, আর এখানে m n উপরে রয়েছে তাহলে নিচে আসলে কাটাকাটি হবে। তাহলে এখানে m প্লাস n - x ডিভাইড বাই m n দ্বারা কী করবো? আমরা উভয় পক্ষে গুণ করে দিব। তাহলে
বা আমরা কি পাবো, এম এন চলে গেলে 1, এখানে এম প্লাস এন মাইনাস এক্স চলে গেলে এম মাইনাস এক্স, এখানে মাইনাস এম এন থেকে এম এন চলে গেলে শুধু -1, এখানে থাকবে এন মাইনাস এক্স। এখন আমরা কোনাকুনি গুণ করে দিলে কি পাবো, এখান থেকে পাবো এন মাইনাস এক্স, এখান থেকে পাবো মাইনাস এম প্লাস এক্স। তাহলে এখানে সবগুলোকে একপাশে নিয়ে আসলে কি পাবো আমরা, এখান থেকে পাবো মাইনাস এক্স, এখানে মাইনাস এম মাইনাস এন। তাহলে কি পাবো, বা -2x ইকুয়ালস, এখান থেকে পাবো মাইনাস কমন নিলে এম প্লাস এন। তো এখন মাইনাস কাটাকাটি চলে গেলে কি থাকবে, সুতরাং x ইকুয়ালস এম প্লাস এন ডিভাইড বাই 2। তাহলে আমাদের নির্ণয় সমাধান সেট হবে এম প্লাস এন ডিভাইড বাই 2। এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা আগের মতোই এখানে যে কাজটি করতে পারি, একটু সরিয়ে আনতে পারি একটি পদকে বা একটি ভগ্নাংশকে, বলতে পারি x প্লাস 2 এর সাথে আমরা x প্লাস 3 নিয়ে আসতে পারি, এখানে x প্লাস 4 এর সাথে আমরা x প্লাস 5 নিয়ে আসতে পারি। তো তাহলে এখানে কি হবে, x প্লাস 2 ইন্টু x প্লাস 3, এখানে কি হবে x প্লাস 3 মাইনাস x মাইনাস 2, এখানে হবে x প্লাস 4 ইন্টু x প্লাস 5, এখানে হবে x প্লাস 5 মাইনাস x মাইনাস 4। আমরা বুঝতেই পারছি কিভাবে করতে হবে। তো এখন কি হবে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x চলে গিয়ে এখানে থাকবে 1, এখানেও কি থাকবে x চলে গিয়ে থাকবে 1, আর এখানে হবে x স্কোয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6, এখানে হবে x স্কোয়ার প্লাস 4x প্লাস 5x প্লাস 20। তো আমরা এখন সরাসরি কি করতে পারি, কোনাকুনি গুণ করে দিলে x স্কোয়ার প্লাস 4x আর 5x 9x প্লাস 20, এখানে x স্কোয়ার 2x আর 3x অর্থাৎ 5x, এখানে প্লাস 6। তাহলে আমরা এক পাশে নিয়ে আসলে x স্কোয়ার প্লাস 9x প্লাস x স্কোয়ার মাইনাস 5x, এখানে হবে 6 প্লাস তা কী হয়ে যাবে -20। তাহলে x স্কোয়ার চলে যাবে, এখানে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে 9x থেকে 5x গেলে 4x ইকুয়ালস, তখন কি হয়ে যাবে -14 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি আসবে, এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু হবে -14/4, 2 দ্বারা ভাগ করলে -7/2। সুতরাং আমার x ইকুয়ালস টু -7/2, একে আমরা সমাধান সেট আকারে প্রকাশ করলে -7/2 ব্র্যাকেটে রেখে লিখব। এখানে এরপরে সমাধান সেটের সর্বশেষ সমস্যায় আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কি দেয়া আছে, এখানে আমরা যা দেয়া আছে সেটিকে যেভাবে আছে সেভাবে আমরা সমাধান করতে পারি যদি আমরা এখানে নিয়ে আসতে পারি। তাহলে এখানে এই টি সম্বলিত পদটিকে আমরা সরিয়ে ফেলব। তাহলে 2t - 6 ডিভাইড বাই 9, এখানে -4t - 15 ডিভাইড বাই 18 ইকুয়ালস টু -15 বাই -2t ডিভাইড বাই 12 - 5t। আমরা চাইলে মাইনাসটাকে আমরা এখানে নেগলেক্ট করতে পারতাম, অর্থাৎ এখানে আমরা এই পাশে নিয়ে আসতে পারতাম এটিকে, তাহলে আমাদের মাইনাস আসতো না। তাও কোনো সমস্যা নেই। আপাতত আমরা এখানে কি করতে পারি, লসাগু করলে এখানে হবে 18, তাহলে এখানে কি হবে 9 দ্বারা ভাগ করলে 2 দ্বারা গুণ হবে এখন, তাহলে 4t - 12, এখানে যেভাবে আছে বসে যাবে, 18কে 18 দ্বারা ভাগ করলে যেহেতু 1, তাহলে -4t প্লাস 15 ইকুয়ালস মাইনাস এখানে 15 - 2t 12 - 5t। এখানে তাহলে আমরা কি পাবো, 4t চলে যাবে কাটাকাটি, তাহলে এখানে আমরা কি পাবো প্লাস 15 - 12 অর্থাৎ 3 ডিভাইড বাই 18, এখান থেকে কি পাবো -15 - 2t ডিভাইড বাই 12 - 5t। তো আমরা বুঝতেই পারছি এখানে যদি কাটাকাটি করি 1/6, আর এখানে -15 - 2t 12 - 5t। তো এখন যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা এখানে সরাসরি গুণে চলে যেতে পারি। তাহলে এখানে কি হবে, আমাদের এখানে যেটি হবে সেটি হচ্ছে এখানে 12 - 5t, আর এখানে মাইনাস দ্বারা যেহেতু রয়েছে সামনে মাইনাস, তাহলে এখানে কি হবে -15 × 6 অর্থাৎ -9t, এখানে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 2t × 6 অর্থাৎ প্লাস 12t। তাহলে আমরা এখানে চলককে একপাশে নিয়ে আসতে পারি, -5t -12t, এখানে -9t -12, অর্থাৎ কি দাঁড়াচ্ছে এখান থেকে -17t ইকুয়ালস টু -102। মাইনাস চলে গেলে থাকবে এখানে t ইকুয়ালস, বা সরাসরি লিখতে পারি t ইকুয়ালস -102 ডিভাইড বাই -17। তাহলে এখানে মাইনাস চলে যাবে, 17 দ্বারা ভাগ করলে সরাসরি আমরা পাবো 6, এখানে 1।
তাহলে সুতরাং টি ইকুয়ালস 6। তাহলে সমাধান সেট কী হবে? 6। এখন আমরা বাস্তব সমস্যা সম্পর্কিত কিছু সমাধান করব। এখানে বলা হচ্ছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 5/2 গুণ। সংখ্যা দুটির সমষ্টি 98 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। বলছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 5/2 গুণ। তাহলে একটি সংখ্যাকে আমরা ধরবো x। তাহলে একটি সংখ্যা x এখন ধরি। তাহলে সুতরাং অপর সংখ্যাটা কি হবে? অপর সংখ্যা কি বলেছে? সংখ্যাটির 5/2 গুণ। তাহলে x এর 5/2 বা কি হবে? এখানে এর সম্পর্ক কি? গুণ। তাহলে 2x/5 বলেছে এই দুটির সমষ্টি কত? 98। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি x প্লাস 2x/5 ইকুয়ালস 98। শুধুমাত্র সমীকরণ আমরা গঠন করতে পারলেই ঠিকভাবে আমাদের দেখবেন সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাচ্ছে। তাহলে 5 এখানে লসাগু করলে 5x প্লাস 2x ইকুয়ালস 98, বা আমরা লিখতে পারি 7x ইকুয়ালস 98 ইন্টু 5। তাহলে সুতরাং বা x ইকুয়ালস কী হবে? 98 ইন্টু 5 ডিভাইড বাই 7। তাহলে আমরা এখন কি করতে পারি? সরাসরি ভাগ করে দিতে পারি। এখানে আসবে কত? 14। তাহলে 5 14, সুতরাং 70। এখন x কাকে ধরেছে? একটি সংখ্যা। তাহলে সুতরাং একটি সংখ্যা 70 এবং অপর সংখ্যা কত হবে? x এর 5/2 গুণ। তাহলে 14 গুণ 2 অর্থাৎ 28। তাহলে আমরা দুটি সংখ্যাই পেয়ে গেলাম। প্রশ্নে বলা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যার হর লব থেকে বড়। তাহলে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1। অন্তর মানে কি? পার্থক্য। বলা হচ্ছে লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা 1/6 এর সমান। বলা হচ্ছে ভগ্নাংশটি নির্ণয় করো। এখন আমরা এখান থেকে কী করব? যে কাজটি করব সেটি হচ্ছে আমরা ধরব ভগ্নাংশটির হর হবে কত? x। লব হবে কত? তাহলে x থেকে আরও 1 কম। তার মানে কি দুটির পার্থক্য যদি 1 হতে হয় তাহলে দেখুন এখান থেকে হর যদি x হয়, লব যদি x - 1 হয়, তাহলে দুটির পার্থক্য কি হবে? x - 1। তাহলে x - x প্লাস 1। দেখুন x চলে গেলে পার্থক্য একই থাকে। তাহলে আমরা যদি হর x ধরি, লব হবে কত? x - 1। যেহেতু প্রকৃত ভগ্নাংশ হর কি হবে? লব থেকে বড় হবে। তাহলে লব হর থেকে ছোট হচ্ছে -1, বুঝতেই পারছি ছোট। তাহলে আমরা লিখব ধরি ভগ্নাংশের হর x, সুতরাং ভগ্নাংশের লব কি হবে? x - 1। আমরা কিন্তু x আর y দিয়ে করছি না, কারণ কি আমরা এখানে এক চলক বিশিষ্ট সমীকরণ যেহেতু সমাধান করছি। কিন্তু আপনাদের পরীক্ষাতে তো অনেক সময় দেয়াই থাকবে না যে কয় চলক বিশিষ্ট সমীকরণের সমাধান, তখন আপনারা x y ধরে করতে পারবেন। যেহেতু আমাদের এই অনুশীলনটি এক চলক বিশিষ্ট সমীকরণে, তাই আমরা এখানে একটি চলক দিয়ে কাজ করছি। তাহলে সুতরাং ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশের হর নিচে থাকবে, লব উপরে থাকবে। এখন প্রশ্ন মতে কি বলেছে আমাদেরকে? প্রশ্ন মতে বলেছে যদি আমরা লব থেকে 2 বিয়োগ করি, লব থেকে 2 বিয়োগ করব x - 1 - 2, আর হরের সাথে যদি 2 যোগ করি, তাহলে হর হচ্ছে x, x এর সাথে যদি আরও 2 যোগ করি তাহলে তার কি হবে? 1/6 এর সমান হবে। সমান চিহ্ন দিয়ে 1/6 লিখলাম। তাহলে আমাদের সমীকরণ গঠন করা শেষ। বা আমরা এখন কোনাকুনি গুণ করে দিতে পারি। তাহলে 6 দ্বারা গুণ করলে 6x -1 - 2 অর্থাৎ কি? -3। তাহলে -3 × 6 -18 ইকুয়ালস x প্লাস 2। বা কি হবে? 6x - x, এখান থেকে হবে 2 প্লাস 18। বা তাহলে 5x ইকুয়ালস 20, বা x ইকুয়ালস 20/5, সুতরাং x ইকুয়ালস 4। তাহলে আমরা কি পেয়ে গেলাম? হর পেয়ে গেলাম। সুতরাং হর 4। সুতরাং লব কত হবে? 4 বিয়োগ 1 বা 3। সুতরাং ভগ্নাংশটি লিখতে বলেছে। সুতরাং ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটি হচ্ছে 3/4। বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়
তার প্রদত্ত সংখ্যা হতে 45 কম সংখ্যাটি নির্ণয় করো। আমাদেরকে এখানে বুঝে বুঝে করতে হবে। দুইটি সংখ্যার সমষ্টি বলেছে, অঙ্কদ্বয়ের সমষ্টি, সংখ্যার না, আমাদেরকে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। যেমন 2 অঙ্ক বিশিষ্ট প্রথম সংখ্যাটি কত? 10, যদি আমরা ধনাত্মক ধরি। এখানে প্রত্যেকটির কি রয়েছে? স্থানীয় মান রয়েছে, সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। অঙ্ক এবং সংখ্যা সম্পূর্ণ আলাদা। এখানে প্রত্যেকটি হচ্ছে এক একটি অঙ্ক, এদের স্থানীয় মান সহ কি হয়? সম্পূর্ণটি মিলে একটি সংখ্যা হয়। তো তাহলে এখানে 2 অঙ্ক বিশিষ্ট 2টা অঙ্ক থাকবে, অঙ্কদ্বয়ের সমষ্টি বলেছে 9। এখন আমরা কি করব? একটি হবে একক স্থানীয় অঙ্ক আর একটি হবে দশক স্থানীয় অঙ্ক। এখন আমরা প্রথমে ধরে নিব একক স্থানীয় অঙ্কটা কি হবে? x হবে। ধরি একক স্থানীয় অঙ্ক x, একটি একক আর একটি দশক। দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান কত হবে? 10-এর সাথে যখন গুণ হয়। এখন আপাতত যেহেতু আমরা অঙ্ক নিয়ে কাজ করছি, তাহলে এখানে লিখব কি? দশক স্থানীয় অঙ্ক। তাহলে ধরলাম কত? যেহেতু দুটি সমষ্টি নয় বলেছে, তাহলে কি হবে? 9 - x। তাহলে কি হবে? সমষ্টি বললে এ দুটি যোগ করলে x x চলে গিয়ে থাকবে 9। তো এভাবে করে আমরা ধরে নিতে পারি যে কিভাবে x আর 9 - x হলে সমষ্টি 9 হতে পারে। এখানে কিন্তু যখন অন্তর বলেছে তখন আমরা কি করেছিলাম? তখন আমরা একটিকে x ধরে আরেকটিকে x - 1 ধরেছিলাম। তখন সংখ্যাকে আমরা পরে লিখেছিলাম। এখন যেহেতু সমষ্টি, তাই সংখ্যাকে আমরা আগে লিখছি। আমাদের দিন শেষে কি করতে হবে? এই চলক দুটিকে বাদ দিয়ে যে সমষ্টি বা অন্তর আছে সেটিকে মেলাতে হবে। তো তাহলে এখন সংখ্যাটি কত হবে? সুতরাং সংখ্যাটি হবে কত? একক স্থানীয় অঙ্ক যোগ দশক স্থানীয় অঙ্কের সাথে তার স্থানীয় মান। একক স্থানীয় অঙ্কের সাথে তার স্থানীয় মান 1, 1 লেখা না লেখা একই কথা, তাই x প্লাস কি হবে? 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক, কারণ দশক স্থানীয় অঙ্কে তার স্থানীয় মান কত? 10। এভাবে করে আমরা এখানে সংখ্যাটি পাবো। অঙ্ক আর সংখ্যার মধ্যে সেজন্যই মাথায় রাখতে হবে পার্থক্য কী। তাহলে এখানে x প্লাস 90 মাইনাস 10x, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? 90 মাইনাস 9x। এখন প্রশ্ন মতে তাহলে কি দাঁড়াচ্ছে? প্রশ্ন মতে আমরা পাচ্ছি হচ্ছে, যদি অঙ্ক দুইটি স্থান বিনিময় করে, অর্থাৎ একক স্থানীয় অঙ্কের জায়গায় যদি দশক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের জায়গায় যদি একক স্থানীয় অঙ্ক চলে আসে, তাহলে তা কী হবে? প্রদত্ত সংখ্যা, যেই সংখ্যাটা আমরা এখন পেয়েছি তার থেকেও আরও 45 কম হবে। এখন প্রশ্ন মতে কি বলেছে? তাহলে আমাদের এখানে একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে দশক স্থানীয়, দশক স্থানীয়টা হয়ে যাবে একক স্থানীয়। একক স্থানীয়টা যদি দশক স্থানীয় হয় তখন হয়ে যাবে 10x, আর দশক স্থানীয়টা যদি একক স্থানীয় হয়ে যায়, অর্থাৎ এর সাথে যদি 1 গুণ হয়, তাহলে 9 - xই হবে। তাহলে যে সংখ্যা পাওয়া যায় এদের স্থান বিনিময় করার পরে আমরা এই সংখ্যাটা পেয়েছি। যে সংখ্যাটা পাওয়া যায় তা কি হবে? প্রদত্ত সংখ্যা। প্রদত্ত সংখ্যা হচ্ছে এই সংখ্যাটা। প্রদত্ত সংখ্যা থেকে আরও কত কম হবে? 45 কম হবে। এই লাইনটাই আপনাদেরকে বুঝতে হবে যে আমরা অঙ্ক দ্বয়ের স্থান বিনিময় করেছি। অঙ্ক দ্বয়ের স্থান বিনিময় করেছি, এই একটা চলে এসেছে এই সংখ্যার সাথে, অর্থাৎ এই অঙ্কের সাথে, এবং এই 10টা চলে এসেছে এই অঙ্কের সাথে। এটাই হচ্ছে তাদের স্থান বিনিময়। এখন আমাদের শুধুমাত্র x এর মান বের করতে হবে। তাহলে 10x প্লাস 9 - x ইকুয়ালস টু, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? এখান থেকে 90 থেকে 45 গেলে 45 - 9x। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 9x। এইখানের এই 9xটা এখানে আসলে হয়ে যাবে প্লাস 9x। এখান থেকে পাচ্ছি 45, এখান থেকে এই 9টাও দিকে গেলে মাইনাস। তাহলে 18x ইকুয়ালস 36। সুতরাং x ইকুয়ালস টু কত হবে? 18 দ্বারা ভাগ করলে 2। এখন আমরা একক স্থানীয় অঙ্ক পেয়ে গেলাম। সুতরাং সংখ্যাটিও আমরা সরাসরি বের করতে পারবো। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হচ্ছে প্রদত্ত সংখ্যা, এটি স্থান বিনিময় করার পরেরটি কিন্তু না। তাহলে সংখ্যাটি কত হবে? 90 - 9 ইন্টু 2, অর্থাৎ কত হবে? 90 - 18, অর্থাৎ কত? 72। সুতরাং সংখ্যাটি 72। বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। এখন আমরা একইভাবে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক ধরে নিব। তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক কত? x। দশক স্থানীয় অঙ্ক
কত হবে বলেছে? একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ অর্থাৎ 2x। সুতরাং সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, লেখা না লেখা একই কথা, প্লাস দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, 10 ইন্টু 2x। ব্র্যাকেট না দেয়া একই কথা, তাহলে আপনারা ব্র্যাকেট না দিলেও চলবে। তাহলে সমান সমান কত পেলাম আমরা? x প্লাস 20x অর্থাৎ 21x। এই 21xকে আমরা কি লিখতে পারি? x প্লাস 2x ইন্টু 7 লিখতে পারি, অর্থাৎ x প্লাস 2x মানে কত? 3x ইন্টু 7 অর্থাৎ 21x। এই x প্লাস 2xটা কি? অঙ্ক দ্বয়ের কি সমষ্টি না? এই যে, তাহলে অঙ্ক দ্বয়ের সমষ্টি গুণ 7। তাহলে সুতরাং সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে সুতরাং সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ কি দেখানো হলো বা শোড। আমরা দেখালাম যে এখানে সংখ্যাটি হচ্ছে 21x। 21xকে আমরা কি লিখতে পারি? x প্লাস 2x ইন্টু 7, যা হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি, বা আরও এক লাইন বাড়িয়ে লিখতে পারি 3x ইন্টু 7। আর 3xটাই হচ্ছে কি? অঙ্কদ্বয়ের সমষ্টি। আমরা লিখতে পারি যেহেতু 3x হলো অঙ্কদ্বয়ের সমষ্টি। এখানেও বের করে রাখতে পারি অঙ্কদ্বয়ের সমষ্টি কত? x প্লাস 2x বা 3x। তাহলে সরাসরি তখন লিখতে পারবো যে 3x ইন্টু 7 অর্থাৎ অঙ্কদ্বয়ের সমষ্টি গুণ 7। তাহলে সুতরাং সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। প্রশ্নে বলা হচ্ছে একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করে, অর্থাৎ কি তিনি ইনভেস্ট করেছেন, করে 1 বছর পর কিছু টাকার উপরে 5% এবং অবশিষ্ট টাকার উপরে 4% লাভ করেছে। তাহলে বোঝা যাচ্ছে 5,600 টাকা তিনি হয়তো এক জায়গায় বিনিয়োগ করেননি, কিছু কিছু টাকা করে বিনিয়োগ করেছেন। এক জায়গা থেকে তিনি 5% লাভ পেয়েছেন, আরেক জায়গা থেকে তিনি 4% লাভ পেয়েছেন। মোট লাভ হয়েছে তার 256 টাকা। বলা হচ্ছে তিনি কত টাকার উপর 5% লাভ করেছেন। তো যা বের করতে হবে তাকে তো আমরা x ধরবই। তাহলে আমরা লিখব, ধরি 5% লাভ করেন x টাকায়, বা x টাকা বিনিয়োগ করে তিনি 5% লাভ করেন। তাহলে 4% কি হবে? অবশিষ্ট টাকার উপরে। তাহলে অবশিষ্ট টাকা কি? টোটাল 5,600 টাকা ছিল। 5,600 টাকার ভিতরে x টাকার উপর যদি 5% লাভ করে, তাহলে 4% লাভ করবে কত টাকার উপরে? 4% লাভ করবে 5,600 থেকে x বাদ দিলেই বুঝতে পারবো যে অবশিষ্ট টাকাটা রয়েছে সেই টাকার উপরে। এখন আমাদের কাজ একদম সহজ হয়ে গেল। আমরা কি করব? 5% মানে কি? 100 টাকায় 5 টাকা। তাহলে আমরা লিখব এখন 100 টাকায় লাভ কত? 5 টাকা। 1 টাকায় লাভ কত হবে? আরও কম। এবং যেহেতু x টাকা বিনিয়োগ করেছেন, তাহলে x টাকায় লাভ কত হবে? 5x/100 টাকা। অর্থাৎ কত লিখতে পারি আমরা এখান থেকে? 5 দ্বারা ভাগ করলে x/20 টাকা। আবার একইভাবে 100 টাকায় 4%-এ কী হবে? 100 টাকায় লাভ হচ্ছে কত? 4 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে কত? আরও কম, 4/100। সুতরাং এখানে কত টাকা বিনিয়োগ করেছেন? 5,600 মাইনাস x টাকায়, তাহলে লাভ কত হবে? 4 ইন্টু 5,600 মাইনাস x/100 টাকা। তাহলে কি হবে? 4 দ্বারা কাটাকাটি করলে 25। তাহলে 5,600 মাইনাস x/25 টাকা। এখন দুটিই কি? লাভ। তাহলে এই দুটি লাভ একসাথে করে 5%-এর এবং 4%-এর যে টাকা বিনিয়োগ করেছেন এবং যে লাভ হয়েছে, এই দুটি লাভ একসাথে যোগ করলেই মোট কত টাকা লাভ হয়? 256 টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে হচ্ছে x/20 প্লাস 5,600 মাইনাস x/25 ইকুয়ালস কত? 256। বা আমরা কি লিখতে পারি? এখান থেকে 20 আর 25 লসাগু করলে আমরা কত পাবো? 100। তাহলে এখানে আসবে কত? এখানে আসবে 5x আর এখানে আসবে প্লাস 4 ইন্টু 5,600 মাইনাস x সমান 256। বা আমরা এখান থেকে কি লিখতে পারি? 5x প্লাস 5,600 গুণ 4 অর্থাৎ হচ্ছে 22,400 প্লাস মাইনাস 4x সমান কত হবে? 25,600।
বা এখান থেকে এক্স ইকুয়ালস টু কী হবে তাহলে 5x থেকে 4x গেলে এক্স এক্স ইকুয়ালস টু হবে 25,600 বিয়োগ 22,400। সুতরাং এক্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের 3,200। তাহলে এক্সের মান হচ্ছে 3,200 টাকা। এখন এই এক্স টাকায় কী করেছেন উনি 5% লাভের জন্য বিনিয়োগ করেছেন, অর্থাৎ এক্স টাকায় 5% লাভ হয়, যা আমাদেরকে বের করতে বলেছে। সুতরাং 5% 3,200 টাকার 3,200 টাকার উপর 5% লাভ করেছেন, বা 5% লাভের জন্য তিনি 3,200 টাকা বিনিয়োগ করেছেন। প্রশ্নে বলেছে একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসালে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত? আমরা এখন এই সমস্যাটির সমাধান সরাসরি, যেহেতু বেঞ্চের সংখ্যাকে এক্স ধরে করাটা আমাদের জন্য ঝামেলার হয়ে যায়, আমরা জানি যে যা চাইবে তাকে আমরা এক্স ধরি, কিন্তু এখানে আমরা বেঞ্চের সংখ্যাকে এক্স ধরবো না। আমরা কি করব, আমরা এখানে ছাত্রী সংখ্যাকে, মোট ছাত্রী সংখ্যাকে এক্স ধরব। তাহলে আমাদের লাভ কি হবে? আমরা ধরব মোট ছাত্রী সংখ্যা এক্স। এখন আমাদেরকে কি বলেছে, প্রতি বেঞ্চে 6 জন করে যদি বসাই, তাহলে তখন বেঞ্চের সংখ্যা কত হবে? তখন আমরা একটা বেঞ্চের সংখ্যা বের করব। যদি প্রতি বেঞ্চে 6 জন করে বসে, বেঞ্চ সংখ্যা তখন কত হবে? বেঞ্চ সংখ্যা হবে, তাহলে একটি বেঞ্চে 6 জন করে বসে, তাহলে আমরা এখানে ঐকিক নিয়মের মতো করে দেখতে পারি। 6 জন বসে আমরা লিখব একটি বেঞ্চে, একজন বসে 1/6, একজন টোটাল যেহেতু একজন বসবে x/6, তাহলে x/6টি বেঞ্চ প্লাস আরও কি বলেছে, 2টি বেঞ্চ এক্সট্রা থাকবে তখন, তাহলে তখন বেঞ্চ সংখ্যা হবে x/6 + 2। যদি প্রতি বেঞ্চে 5 জন করে বসে, 5 জন করে বসে, তখন কি হবে? তখন বেঞ্চ সংখ্যা হবে কত? ঠিক একইভাবে 5 জন করে বসলে হবে কত? x/5। কিন্তু তখন কি বলছে, 6 জন আরও দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে এই 6 জনকে আমাদের বাদ দিয়ে দিলে তখন আমরা কি করতে পারবো? টোটাল বেঞ্চ সংখ্যা পেয়ে যাবো, যে টোটাল ছাত্রীরা 5 জন করে বসলে কতটি বেঞ্চ দরকার, আর সেই 6 জন ছাত্রীকে আগেই বাদ দিয়ে দিব। তাহলে x - 6 / 5t। তাহলে উভয় ক্ষেত্রে কি আমার বেঞ্চ সংখ্যা সমান? তাহলে যেহেতু উভয় ক্ষেত্রে বেঞ্চ সংখ্যা সমান, সুতরাং কি হবে? x/6 + 2 সমান x - 6/5। তাহলে আমরা এখান থেকে কি পাবো? বা এখান থেকে পাচ্ছি x + 12 / 6 = x - 6/5। তো আমরা এখন কোনাকুনি গুণ করে দিলে কি পাবো? আমরা পাবো হচ্ছে এখান থেকে 6x - 36 = 5x + 60। এখান থেকে তাহলে কি পাচ্ছি? 6x - 5x = 60 + 36। সুতরাং x = কত পাচ্ছি? 96। এখন এই 96 কি? 96 কিন্তু বেঞ্চের সংখ্যা না, 96 হচ্ছে মোট ছাত্রী সংখ্যা। তাহলে আমরা কি লিখব? সুতরাং মোট বেঞ্চ সংখ্যা আমরা যে কোনো একটিতে বসিয়ে দিলেই পাবো। তাহলে এখান থেকে এখানে বসাই, তাহলে হচ্ছে 96 - 6 / 5t, অর্থাৎ কত? 96 থেকে 6 গেলে 90 / 5 অর্থাৎ হচ্ছে 18টি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রশ্নে বলেছে একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ। কেবিন কি? যেখানে আমাদের আলাদা থাকার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ বেড টেড থাকে এই ধরনের। আর ডেক কি? যা খোলা অংশ, যেখানে রাত্রি যাপন করার মতো আলাদা করে বিছানার ব্যবস্থা নেই সাধারণত। তাহলে কি বলছে? ডেকের ভাড়া মাথা পিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা। এখন বলা হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা কত? আমরা এখানে এখন ধরে নিব কেবিনের যাত্রী সংখ্যা x জন। তাহলে ধরি কেবিনের যাত্রী সংখ্যা x জন। তাহলে ডেকের যাত্রী সংখ্যা কত হবে? টোটাল থেকে কেবিনের যাত্রী সংখ্যা বাদ দিলে
টোটাল যাত্রী সংখ্যা হচ্ছে 47, তাহলে 47 মাইনাস এক্স জন। এখন ডেকের ভাড়া কত বলেছে আমাদেরকে? মাথা পিছু 30 টাকা। কেবিনের ভাড়া কি বলেছে? ডেকের ভাড়া দ্বিগুণ, তাহলে কত হবে তখন? 60 টাকা। এখন ডেকের ভাড়া মাথা পিছু অর্থাৎ একজনের 30 টাকা, সুতরাং কেবিনের ভাড়া মাথা পিছু কত হবে? 60 টাকা, বা 30 গুণ 2 দিয়েও লিখতে পারি 60 টাকা। প্রশ্ন মতে তাহলে এখন কি? প্রশ্ন মতে হচ্ছে মোট ভাড়া আমাদের কত পেয়েছি? 1680 টাকা। কীভাবে? কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে একজন, তাহলে কেবিনের যাত্রী সংখ্যার সাথে একজনের ভাড়া গুণ করে দিলে কেবিনের মোট ভাড়া পেয়ে যাব। তাহলে এক্স ইন্টু 60 প্লাস, আবার ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে 47 মাইনাস এক্স, এই 47 মাইনাস এক্স জনের সাথে একজনের ভাড়া গুণ করে দিলে মোট ডেকের যাত্রীদের ভাড়া আমরা পেয়ে যাব, সমান টোটাল মোট ভাড়া কত? 1680 টাকা। এখানে সরাসরি আমরা কিভাবে আপনাদেরকে দেখাতে পারি? যেমন আমরা লিখলাম কি, একজনের ভাড়া 30 টাকা, তাহলে সুতরাং একজনের ভাড়া কত? 30 ইন্টু এক্স। এভাবেই, যেহেতু কেবিনের ভাড়া ছিল 60, তাহলে কেবিনে একজন ছিল, তাহলে একজনের ভাড়া 60, একজনের ভাড়া 60 এক্স। আবার একইভাবে ডেকের একজনের ভাড়া 30, তাহলে 47 মাইনাস একজনের ভাড়া কত? 30 ইন্টু 47 মাইনাস এক্স। এখন সরাসরি করে ফেলতে পারবো, তাহলে 60x প্লাস 47 ইন্টু 30, তাহলে কত হবে? 1410 মাইনাস 30x সমান 1680। বা এখান থেকে কত হবে? 60x থেকে 30x গেলে 30x সমান 1680 বিয়োগ 1410, বা 30x সমান কত হবে? 270, বা x সমান কত? 270 ভাগ 30, সুতরাং x সমান কত হবে? 9। তাহলে এই 9 কাকে ধরেছি আমরা? x কাকে ধরেছি? কেবিনের। তাহলে আমাদের কেবিনের যাত্রী সংখ্যাই জানতে চেয়েছে, তাহলে সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। প্রশ্নে বলা হচ্ছে কি, মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রা সংখ্যা কত? 120টি মুদ্রা রয়েছে, বলেনি 120টি 25 পয়সার মুদ্রা, বলেছে 120টি মুদ্রার মধ্যে 25 পয়সার মুদ্রাও রয়েছে, 50 পয়সার মুদ্রাও রয়েছে, এবং সবগুলো যোগ করলে কত হবে? 35 টাকা। কোন প্রকারের মুদ্রা সংখ্যা তাহলে কত? আমরা যে কোনো একটাকে এক্স ধরলে বাকিটা হবে কত? 120 মাইনাস এক্স, যেহেতু টোটাল 120টা রয়েছে। এখন এখানে আমরা টাকার হিসেবে করতে পারি, পয়সার হিসেবেও করতে পারি। টাকার হিসেবে করলে এখানে 25 পয়সা এবং 50 পয়সাকে আমাদের টাকাতে নিয়ে যেতে হবে, অর্থাৎ টাকা হিসেবে আনতে হবে। আর যদি পয়সায় রাখি তাহলে এই 35 টাকাকে পয়সায় নিয়ে যেতে হবে। তো যেভাবে আমাদের সুবিধা হয় সেভাবে আমরা করব। আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে, আমরা এখানে পয়সাগুলোকে টাকায় নিয়ে যাব। তো আমরা প্রথমে কি ধরবো? ধরি 25 পয়সার মুদ্রা রয়েছে এক্সটি, মুদ্রা সংখ্যা এক্সটি, সুতরাং 50 পয়সার মুদ্রা সংখ্যা 120 মাইনাস এক্স টি। এখন প্রশ্ন মতে সরাসরি আমরা যদি চলে যাই তাহলে কি লিখতে পারবো? তাহলে 25 পয়সার একটা মুদ্রা মান কত? আমরা যেহেতু টাকায় নিয়ে যাচ্ছি তাহলে 100 ভাগের 25, তাহলে এক্সটি রয়েছে, তাহলে এক্সটির মূল্য কত হবে? এক্স ইন্টু 100 ভাগের 25। তাহলে আমরা এখানে লিখব এক্স ইন্টু 100 ভাগের 25 প্লাস কত? 50 পয়সার মুদ্রা তাহলে রয়েছে 120 মাইনাস এক্স, তাহলে 50 পয়সার মুদ্রার মূল্যমান কত? 100 ভাগের 50 গুণ তাহলে কত? 120 মাইনাস এক্সটি রয়েছে, তাহলে এদের মোট যোগফলই হচ্ছে কত? 35 টাকা। এদেরকে যেহেতু টাকায় নিয়ে এসেছি তাই এখানে এই টাকাকে আর পয়সায় নিয়ে যাওয়া লাগবে না, যেভাবে আছে সেভাবে থেকে যাবে। বা আমরা এখন কি পাবো? এক্স ইন্টু 1/4 প্লাস এখান থেকে কী পাবো? 1/2, অর্থাৎ এখানে 2, এখানে 120 মাইনাস এক্স ইকুয়ালস 35। বা এখান থেকে আমরা কি পাচ্ছি? x/4 প্লাস, আমরা একটু ভেঙে ভেঙেই করছি আপনাদের জন্য, 120 মাইনাস এক্স ডিভাইড বাই 2 ইকুয়ালস 35। বা আমরা এখান থেকে কি করতে পারি? লসাগু করলে হবে 4, তাহলে এখানে এক্স প্লাস এখান থেকে হবে 2, তাহলে 240 মাইনাস 2x ইকুয়ালস টু 35। বা এখান থেকে পাচ্ছি মাইনাস এক্স প্লাস 240 ইকুয়ালস টু 35 ইন্টু 4, অর্থাৎ কত? 140। বা কি পাচ্ছি? মাইনাস এক্স ইকুয়ালস টু 140 মাইনাস 240, সুতরাং এক্স ইকুয়ালস টু কত? মাইনাস এক্স ইকুয়ালস টু যদি মাইনাস 100 হয়, এক লাইন বাড়িয়ে করলে, সুতরাং
x ইকুয়ালস টু 100। অর্থাৎ এক্স কাকে ধরেছি 25 পয়সার মুদ্রা, তাহলে সুতরাং 25 পয়সার মুদ্রা রয়েছে, পয়সার মুদ্রা 100টি এবং 50 পয়সার মুদ্রা তাহলে কতটি হবে? 120 মাইনাস এক্স, অর্থাৎ 120 মাইনাস 100টি অর্থাৎ কতটি? 20টি। আমরা হিসাব করলেই বুঝবো 25 গুণ 100 অর্থাৎ এখানে আসবে 25 টাকা এবং এখানে 20 গুণ 50 এখানে আসবে 10 টাকা, অর্থাৎ মোট 35 টাকার হিসাব আমরা পেয়ে গেলাম। প্রশ্নে বলেছে একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ এবং 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। গাড়িটি মোট 5 ঘন্টায় 240 কিলোমিটার পথ অতিক্রম করলে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূর গিয়েছে? তো যেহেতু আমরা এখানে বলে দিয়েছে ঘন্টায় 60 কিলোমিটার কত দূর গিয়েছে, সেটিকে আমরা এক্স ধরবো। তাহলে আমরা লিখব ধরি গাড়িটি 60 কিলোমিটার বেগে x কিলোমিটার যায়, যেহেতু এখানে কিলোমিটারে দেওয়া আছে। তাহলে সুতরাং গাড়িটি 40 কিলোমিটার বেগে কি যাবে? অবশিষ্ট পথ। টোটাল কতটুকু পথ যায়? 240 কিলোমিটার। তাহলে 240 কিলোমিটার থেকে এখানে 60 কিলোমিটার বেগে যতটুকু গিয়েছে তা বাদ দিলে পেয়ে যাব 40 কিলোমিটার বেগে কতটুকু যায়। এখন আমরা সরাসরি প্রশ্ন মতে চলে যেতে পারি। কিভাবে? যেমন 60 কিলোমিটার বেগে মানে কি? অর্থাৎ 1 ঘন্টায় 60 কিলোমিটার। এখন আমরা কি করতে পারি? যেমন আমরা এখানে লিখতে পারি 60 কিলোমিটার যেতে লাগে 1 ঘন্টা, 1 কিলোমিটার যেতে আরও কম সময় লাগবে, তাহলে 1/60, আর সুতরাং x কিলোমিটার যেতে আরও বেশি সময় লাগবে, তাহলে x/60। ঠিক একইভাবে যদি আমরা 40 কিলোমিটার বেগের জন্য করি, তাহলে 40 কিলোমিটার বেগে 40 কিলোমিটার যেতে লাগে 1 ঘন্টা, তাহলে 1 কিলোমিটার যেতে লাগবে 1/40, আর এখানে রয়েছে 240 মাইনাস এক্স, তাহলে 240 মাইনাস এক্স কিলোমিটার যেতে লাগবে 240 মাইনাস এক্স ডিভাইডেড বাই 40। এগুলো কি? ঘন্টা। তাহলে এই দুটি ঘন্টা মোট যোগ করলেই টোটাল দূরত্ব আমরা পেয়ে যাব এবং মোট সময়টা আমরা পেয়ে যাব। তাহলে এই দুটি ঘন্টার দূরত্ব অতিক্রম করতে আমাদের টোটাল কত সময় লাগে? 5 ঘন্টা সময় লাগে। অর্থাৎ প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? x/60 প্লাস 240 মাইনাস x/40 সমান সমান 5। অর্থাৎ এত কিলোমিটার যেতে যত ঘন্টা লাগে এবং এত কিলোমিটার যেতে যত ঘন্টা লাগে, এই দুটি ঘন্টা মোট যোগ করলেই কত ঘন্টা হয়? 5 ঘন্টা হয়। এবং আমরা জানি এতে সে 240 কিলোমিটার কি করে? অতিক্রম করে। তাহলে এখানে 60 × 40 আমরা লসাগু করলে পাবো 120। তাহলে এখানে 2x প্লাস এখান থেকে পাবো আমরা 3 × 240 করলে প্রথমে 720 মাইনাস 3x ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে পাবো মাইনাস এক্স প্লাস 720 ইকুয়ালস টু 600, বা মাইনাস এক্স ইকুয়ালস টু 600 মাইনাস 720, বা মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস 120। সুতরাং এক্স ইকুয়ালস টু 120 কি কিলোমিটার। সুতরাং সে ঘন্টায় 60 কিলোমিটার বেগে 120 কিলোমিটার পথ অতিক্রম করে। প্রশ্নে বলেছে ঢাকা নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব 12 কিলোমিটার। সজল নিউ মার্কেট থেকে রিকশায় ঘন্টায় 6 কিলোমিটার বেগে, এটা যদি হয় নিউ মার্কেট, এটা যদি হয় গাবতলী, তাহলে এখানে নিউ মার্কেট থেকে 6 কিলোমিটার বেগে সে রওনা দিল এবং কাজল একই সময়, এটা যদি সজল হয়, এখানে কাজল একই সময় 4 কিলোমিটার বেগে রওনা দিল। এখন কি বলছে? সজল গাবতলী পৌঁছে সেখানে 30 মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউ মার্কেটের দিকে কি করেছে? সে রওনা দিয়েছে। এখন বলেছে তারা নিউ মার্কেট থেকে কত দূরে গিয়ে আসলে মিলিত হবে। তো আমরা জানি না কত দূরে গিয়ে মিলিত হবে। আমরা এখানে বুঝতে পারছি সজল যেহেতু নিউ মার্কেটে একবার পৌঁছে গেছে, অর্থাৎ সে 12 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে। এরপরে আবার 30 মিনিট বিশ্রাম নিয়ে রওনা দিয়েছে। আর ততক্ষণেও কিন্তু কি কাজল গাবতলী পর্যন্ত পৌঁছাতে পারেনি। তাহলে বোঝা যাচ্ছে তাদের মুখোমুখি দেখা হবে। কত দূরে, নিউ মার্কেট থেকে কত দূরে গিয়ে তাদের দেখা হবে সেটি আমাদেরকে বের করতে হবে। তো আমরা লিখব, এখানে একটু ভেঙে ভেঙে করি। সজল কি বলেছে? 6 কিলোমিটার বেগে, তাহলে 12 কিলোমিটার হচ্ছে টোটাল দূরত্ব। তাহলে 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার, তাহলে 6 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা
সুতরাং 12 কিলোমিটার যায় কত ঘন্টায়? 2 ঘন্টায়। বিশ্রাম করে 30 মিনিট, সুতরাং মোট সময় 30 মিনিট বা কি 0.5 ঘন্টা, অর্থাৎ আধা ঘন্টা। তাহলে মোট সময় কত? 2.5 ঘন্টা, অর্থাৎ আড়াই ঘন্টা। কাজল 4 কিলোমিটার বেগে যাচ্ছিল, তাহলে কাজল 4 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি, আমরা একটু উল্টিয়ে করি, তাহলে 1 ঘন্টায় যায় 4 কিলোমিটার। এই লাইনটি না লিখলেও চলবে। সুতরাং আড়াই ঘন্টায় সে কতটুকু যায় সেটি আমাদের একটু দেখতে হবে। যায় কত? 4 গুণ 2.5 কিলোমিটার, অর্থাৎ 10 কিলোমিটার সে যায়। অর্থাৎ এখন দেখুন কাজল রয়েছে 10 কিলোমিটার, অর্থাৎ এই অবস্থানে, আর সজল এখান থেকে আবার রওনা দিবে। মোট দূরত্ব আসলে কত এখন? তাহলে মোট দূরত্বটা হচ্ছে 10 কিলোমিটার থেকে যেহেতু শুরু হবে 12 কিলোমিটার পর্যন্ত, মোট দূরত্ব এখন হচ্ছে আসলে 2 কিলোমিটার। সে 10 কিলোমিটার পৌঁছে গেছে আর সে এখান থেকে শুরু করবে, তাহলে 10 থেকে 12 পর্যন্ত আর 2 কিলোমিটার পথে যে কোনো একটা জায়গায় তারা মিলিত হবে। ধরি নিউ মার্কেট থেকে 1 কিলোমিটার দূরে তারা মিলিত হবে। এখন নিউ মার্কেট থেকে কে যাচ্ছে? কাজল যাচ্ছে। এখন কাজলের সাথে তাহলে আমরা হিসাবটা করি। এখন কাজল কি করলাম আমরা? কাজল 4 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে এখন সুতরাং 1 কিলোমিটার যায় কত? 1/4। আর 1 কিলোমিটার দূরে যেহেতু মিলিত হবে, তাহলে 1 কিলোমিটার যেতে তার কতক্ষণ সময় লাগবে? x/4 ঘন্টা। এখন একইভাবে সজলের ক্ষেত্রে কী হবে? সজল তো 1 কিলোমিটার না, সজলের জন্য কি হবে? 2 - x। এটি যদি 1 কিলোমিটার হয়, 1 কিলোমিটারে যদি মিলিত হয়, তাহলে এই 1 কিলোমিটারটা আসলে সজলের জন্য কি? টোটাল দূরত্ব হচ্ছে 2 থেকে x বাদ দিলে বুঝতে পারবো যে সজলকে কতটুকু পথ অতিক্রম করতে হবে। তাহলে সজল 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে 1/6 ঘন্টায়। সুতরাং 2 - x কিলোমিটার যাবে কত ঘন্টায়? 2 - x/6 ঘন্টায়। আশা করি এইটুকু অংশ আপনারা বুঝতে পেরেছেন। কারণ আমরা ধরছি কি, আবারও বলছি, এখানে এদিক দিয়ে কে যাচ্ছে? কাজল যাচ্ছে। তাহলে কাজল এখান থেকে 1 কিলোমিটার দূরে সে মিলিত হবে। তাহলে 1 কিলোমিটার যেতে কাজলের কত সময় লাগে সেটা আমরা দেখছি। আর এখান থেকে সজল যাচ্ছে, তাহলে সজলের জন্য দূরত্বটা হচ্ছে কত? এই 2 কিলোমিটার থেকে 1 কিলোমিটার যেখানে গিয়ে মিলিত হবে সেটি বাদ দিলেই বুঝতে পারবো যে আমরা সজলকে আসলে কতটুকু পথ অতিক্রম করতে হবে। তাহলে অতটুকু পথ অতিক্রম করতে সজলের সময় লাগবে 2 - x/6 ঘন্টা। এখন যেহেতু কি দুটি সময়কে আমরা কি বলছি? সমান বলছি। তাহলে দুটি সমান হলে আমরা কি করব? তাহলে x/4 = 2 - x/6। তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে? বা 6x = 8 - 4x, বা কি পাচ্ছি? 6x + 4x = 8, বা 10x = 8, বা x = 8/10। সুতরাং x = কত? 0.8। এখন তাহলে আমরা কি বুঝতে পারছি? সুতরাং সে তো 10 কিলোমিটার আগে চলে গিয়েছিল, তাহলে 10 কিলোমিটারের সাথে আরও 0.8 কিলোমিটার যোগ হলে তারা মোট 10 + 0.8 বা 10.8 কিলোমিটার দূরে নিউ মার্কেট থেকে, ব্র্যাকেটে লিখতে পারি, নিউ মার্কেট থেকে মিলিত হবে। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।